ইরান, যার উপরে আছে মার্কিনীদের এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞা। তারপরে কিছুদিন আগে 12 দিনের একটি যুদ্ধ হয়ে গিয়েছে ইসরায়েলের সাথে। সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করেছিল এবং অর্থনৈতিক স্যাংশন, এই যুদ্ধ পরবর্তী সময়ে সামরিক খাতে ব্যয়, সেই সাথে আছে অভ্যন্তরীণ বিরোধী শক্তিকে, বিরোধী মতকে দমন করার দীর্ঘদিনের ইতিহাস। ইসলামের নাম ব্যবহার করে নারীদেরকে তাদের পছন্দ মতো কাপড় পরতে বাধ্য করা, সোশ্যাল পুলিশ বা কমিউনিটি পুলিশের নামে মানুষের প্রাইভেসিকে লঙ্ঘন করা, এই সব কিছু মিলে এবং বাইরের থেকে আরেকটি চাপ, ভিতরে রেজিমকে চেঞ্জ করতে চাওয়া, সব কিছু মিলে ইরান একটা ভালনারেবল অবস্থানে আছে এবং নতুন করে সেখানে প্রোটেস্ট শুরু হয়েছে। যে সিংহাসন একদিন অজেয় মনে হতো, আজ তা সাধারণ মানুষের ক্ষোভের জোয়ারে খড়কুটোর মতো কাঁপছে। ইন্টারনেট ব্ল্যাকআউট কিংবা বুলেটের গর্জন, কোনো কিছুই দমাতে পারছে না এই গণবিস্ফোরণকে। 4 দশকের লৌহ কঠিন শাসন কি তবে এবার ধুলোয় মিশে যাচ্ছে? ইরানি মুদ্রার ভয়াবহ অবমূল্যায়নের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ টানা 12 দিন ধরে চলছে, যা দেশটির 31টি প্রদেশের শতাধিক শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে। 8 জানুয়ারি রাতে চলমান এ বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় জড়ো হন হাজার বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির ছবিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 9 জানুয়ারি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ফার্স প্রদেশে ভেঙে ফেলা হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির ভাস্কর্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিক্ষোভকারীদের সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলতে দেখা যায়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাতের পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। গত 12 দিনের এ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 42 জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছেন 2000-এরও বেশি বিক্ষোভকারী। এই বর্তমান বিক্ষোভের যে পটভূমি এবং তার যে ইতিহাস এবং এর কি পরিণাম হতে পারে এবং ওয়ার্ল্ড জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা কি বলছেন, সে সব কিছু নিয়েই একটা ধারণা এবং সেই ধারণার বাস্তবসম্মত রূপটি নিয়ে আলোচনা করা যেতে পারে। This analysis examines the current Iranian crisis through a realist geopolitical lens. The focus is on how power, coercions, and legitimacy are simultaneously eroding. What follows is not speculations but a synthesis of structures, pressures, and timing. ইরানের এখন বর্তমান যে বিক্ষোভটি ছড়িয়ে পড়েছে, প্রায় 280টির মতো অঞ্চলকে বলা হচ্ছে বিক্ষোভের কেন্দ্রে আছে। এর পিছনে শুধুমাত্র বাইরের কোনো শক্তির ভূমিকা আছে এটা বললে ভুল বলা হবে। এর পিছনে আছে দীর্ঘদিন কোয়ারশনস, রিপ্রেশনস, তাদেরকে দমন করে রাখার, ইসলামিক নাম ব্যবহার করে কাজে বাধা দেওয়া, ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করা, এরকম বহুবিধ বিষয়বস্তু। যে সংকট তা বোঝার জন্য 12 দিনের ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে মূলত ইরানের ডিটারেন্স ভেঙে পড়ে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক এবং সামরিক অবকাঠামো ধ্বংস করে দেয়, অথচ ইরানের পাল্টা হামলা কৌশলগত ফল আনতে ব্যর্থ হয়। এর ফলে সাধারণ ইরানি জনগণ স্পষ্টভাবে দেখে যে রাষ্ট্র তাদের যেসব প্রতিরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তা ছিল ফাফা, সংকট মোকাবেলায় ততটা কার্যকরী না। এই যুদ্ধ ইরানের সামরিক সক্ষমতা নয়, বরং তার দুর্বলতাকে আরও নগ্নভাবে উপস্থাপন করে, বিশেষ করে তার জনগণের কাছে। এবং জনগণের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থাহীনতার গভীর একটি সংকট নতুন করে আরও ঘনীভূত হয়। একদিকে আছে রিপ্রেশন, মৌলিক অধিকার, মানবাধিকার লঙ্ঘন, ইসলামকে ইনফোর্স করার চেষ্টা করা, ইসলামের নামে কথা বলতে বাধা দেওয়া, পোশাকে বাধা প্রদান করা, স্বাধীনভাবে চলাচলে বাধা প্রদান করা, কালচারাল যে বাউন্ডারি সেটা কি হবে এটা সুপ্রিম লিডারের দ্বারা তৈরি করে দেওয়া, এরকম বহু কিছু আছে। সেই সাথে আছে অর্থনৈতিক
যে দুরবস্থার দিকে ইরান যাচ্ছে সেটি, এবং সেটাই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে অর্থনীতি। ইরানের অর্থনৈতিক এবং পরিবেশগত বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি, যাকে বলা হয় আইআরজিসি। এটি শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি ইরানের অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণকারী একটি কর্পোরেট রাজনৈতিক কাঠামো। নিষেধাজ্ঞা সাধারণ ব্যবসাকে ধ্বংস করলেও আইআরজিসির কালোবাজার চোরাচালান এবং তেল পাচারের মাধ্যমে তা কিন্তু আরো শক্তিশালী হয়েছে, এবং যখন এটা মূল ইকোনমি থেকে দূরে সরে যাবে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি থাকবে না, তখন ব্ল্যাক মানি অর্জনের সুবিধাটা বেশি তৈরি হবে। অর্থাৎ ওয়েস্টার্ন যে স্যাংশন সেটা ইরানের জনগণের জন্য ক্ষতি নিয়ে আসলেও ইরানকে যারা পরিচালনা করছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তারা মূলত তাদের অর্থনৈতিক যে লাভ সেটিকে তারা আরো বাড়িয়েছেন বলেই ধারণা করা হয়। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ পানি সংকট, যা জলবায়ু পরিবর্তনের চেয়ে বেশি রাষ্ট্রীয় কুশাসনের ফল। অতিরিক্ত বাঁধ, অবৈজ্ঞানিক কূপ খনন এবং রাজনৈতিক আনুগত্য রক্ষার জন্য কৃষিকে অগ্রাধিকার দেওয়ায় আজ তেহরান পর্যন্ত আসলে পানি শূন্যতায় একটি হুমকির সম্মুখীন হয়েছে, পানি শূন্যতার কারণে একটি হুমকির সম্মুখীন হয়েছে। অর্থনীতি, পরিবেশ এবং রাষ্ট্র তিনটি একই সঙ্গে ভেঙে পড়েছে। অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে, গ্রেফতার হয়েছেন ২,০০০-এরও বেশি বিক্ষোভকারী। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ এবং শক্তিশালী হামলা চালাবে। চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইরান। লেবাননের হারিরি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সাথে আলোচনা করতে প্রস্তুত। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। একই সাথে আমরা যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনার জন্য প্রস্তুত, তবে সে আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অল্প সংখ্যক সহযোগী ও পরিবারের সদস্যদের নিয়ে মস্কোতে চলে যাওয়ার একটি প্ল্যান বি প্রস্তুত রেখেছেন। প্রতিবেদনে বলা হয়, এই তথ্য একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, খামেনির ঘনিষ্ঠ মহল, তার ছেলে ও সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তফা খামেনি সহ কয়েকজনকে নিয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেজন্য নগদ অর্থ ও সম্পদ জড়ো করা হচ্ছে। Despite sitting on some of the world's richest natural resources, Iran's population is trapped in deepening poverty. The country holds roughly 10% of global proven oil reserves and around 15% of the natural gas reserves. Yet, ordinary Iranian struggles to afford basic necessities such as food, electricity, and clear water. Rolling blackouts, collapsing infrastructures, and a rapidly devaluing currency have become part of daily life, and these contradictions is not the result of resource scarcity but the structural dysfunctions. And energy-rich states has failed to translate its natural wealth into public welfare, revealing a fundamental breakdowns in governance rather than an economic inhabitability. এবং একাধিক ওয়েস্টার্ন political analyst believes that supreme leader has been significantly weakened both mentally, physically, and since the 12 days war, the state economic
has undergone a significant backlash. And during the conflict, Supreme Leader reportedly spent much of the time hiding in a bunker. Psychological profiles shared with Western media describes him as increasingly paranoid and intensely focused on personal survival. At 86 years old, he faces the end of the rules without a clear succession plan that commands broad legitimacy. ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে কনজারভেটিভ দলীয় এমপি টম টুগেনহাট দাবি করেছেন সম্প্রতি রাশিয়ার কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে এবং ইরান থেকে বিপুল পরিমাণ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তার মতে এসব ঘটনা ইঙ্গিত দিচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্ব সম্ভবত পতন পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে পতন, রেজিমের পতন এবং জনগণদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দুরবস্থা, এর সেন্টারে আছে আসলে একটি অপশক্তি, তাকে অপশক্তি বলা যাবে, যেটি ধর্মকে ব্যবহার করে। And at the center of this failure stands the Islamic Revolutionary Guard Corps. Far from being only a military institution, the IRGC functions as a dominant economic cartel, controlling an estimated 25 to 50% of Iran's economy, and it owns major stakes in banking, constructions, telecommunications, oil infrastructures, and import-export networks. Sanctions have weakened the private organizations, private business, but they have strengthened the IRGC, which monopolize smuggling routes and black market trade, while revenues increasingly flow into IRGC's control channels instead of the national treasury, enriching the security apparatus while the populations grow poorer. And in these systems of economic hardships is not an unintended consequences. It is a byproduct of a political economy designed to preserve regime's power rather than serve society. বিশ্লেষকদের অনেকে মনে করছেন যদি বিক্ষোভের তীব্রতা এভাবে বাড়তে থাকে এবং বিক্ষোভকারীরা যদি সরকারি ভবনগুলোর দখল নিতে শুরু করে, তবে নিরাপত্তা বাহিনীর একটি অংশ সরকারের পক্ষ ত্যাগ করতে পারে, যা ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই হয়তো ইরানে পতন ঘটতে পারে খামেনি শাসনের। রেকর্ড দরপতন থেকে শুরু হওয়া ক্ষোভ এখন রূপ নিয়েছে গণবিস্ফোরণে। একদিকে দেশটির শাহপুত্রের প্রত্যাবর্তনের ডাক, অন্যদিকে নিরাপত্তা বাহিনীর বুলেট, এসব কিছু ছাড়িয়ে এখন বন্ধ রাখা হয়েছে ইন্টারনেটও। থাকবে ইরানের ভাগ্যে? বিস্তারিত জানা ক্ষেত্রে আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের ইরানের বিরুদ্ধে অবস্থান যেটা দীর্ঘকাল থেকে চলে আসছে, এর বাইরেও আছে একাধিক ক্রমবর্ধমান শক্তির যে রাজনৈতিক মেরুকরণ এবং জিও পলিটিক্যালি তাদের যে স্ট্র্যাটেজিক অবস্থান, তার ইমপ্লিকেশন। এবং এর মধ্যে রাশিয়াকে আমরা দেখতে পারি যে ইরানের একজন সতর্ক কিন্তু সীমাবদ্ধ মিত্র হিসেবে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় ড্রোন এবং সামরিক সহযোগিতার মাধ্যমে মস্কো তেহরান সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু বাস্তবতা হলো রাশিয়া নিজেই গভীর অর্থনৈতিক এবং সামরিক চাপে আছে। সে কারণে ইরানকে রক্ষা করার মতো অতিরিক্ত সক্ষমতা তাদের হাতে নেই। ইরানি শাসন ব্যবস্থা ভেঙে পড়লে সুপ্রিম লিডার রাশিয়া পালিয়ে যেতে পারেন, যেমনটা ঘটেছিল সিরিয়ার বাশার আল আসাদের ক্ষেত্রে। তবে ইরান কোনো সাধারণ ক্লায়েন্ট রাষ্ট্র নয়। খোমেনিকে আশ্রয় দিলে রাশিয়ার উপর দীর্ঘমেয়াদী রাজনৈতিক এবং কূটনৈতিক বোঝা চাপবে, যা মস্কোর জন্য বড় ঝুঁকি হয়ে দেখা দিতে পারে। এরপরে আসা যাক চীনের ভূমিকা। চীন এখানে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক অবলম্বন হিসেবে কাজ করছে বলেই মনে করা হয়। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরানের তেলের বড় অংশ কিনে নিয়েছে, কিন্তু এই সম্পর্ক কোনো আদর্শিক বন্ধন নয়, এটি পুরোপুরি একটি হিসাবী স্বার্থভিত্তিক সম্পর্ক। বেইজিং চায় সস্তা জ্বালানি এবং কৌশলগত প্রভাব, কিন্তু একটি দুর্বল ও ভেঙে পড়তে থাকা শাসন ব্যবস্থার দায় নিজের কাঁধে নিতে চায় না বেইজিং, এটা খুবই পরিষ্কার। চীনের যে সম্পর্কগুলো সেগুলো মূলত অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত, এবং সাম্প্রতিক সময় চীনের ইরানি তেল
আমদানি কিছুটা কমেছিল, বিশেষ করে যুদ্ধের সময়, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে চীন আগে মানে যখন একটি দেশ ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে, বিশেষ করে সামরিক শক্তি দ্বারা আক্রান্ত হবে, তখন চীন বাণিজ্যিকভাবে সেখান থেকে তার আগের যে লেনদেনের পরিমাণ ছিল সেটি কমিয়ে ফেলবে। এটি চীনের একটি পদ্ধতি। যদি বেইজিং বুঝে ফেলে যে ইরানি শাসন ব্যবস্থা টেকসই নয়, তাহলে তারা উপসাগরীয় দেশগুলোর দিকে ঝুঁকে যাবে, যেমনটি তারা এখন করছে ভেনিজুয়েলার তেল ইম্পোর্টের ক্ষেত্রে। এরপর আসা যাক তুরস্ক। তুরস্ক এই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে একেবারে বাস্তববাদী দৃষ্টিতে। আঙ্কারা এবং তেহরানের সম্পর্ক বরাবরই জটিল, সহযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতা পাশাপাশি চলে। তুরস্ক সাধারণত মধ্যপ্রাচ্যে পশ্চিমা হস্তক্ষেপ শাসন পরিবর্তনের বিরোধিতা করে, কিন্তু ইরানের অস্থিতিশীলতা তাদের জন্য বড় একটি উদ্বেগের বিষয় হিসেবে কাজ করে, কারণ ইরান ভেঙে পড়লে লক্ষ লক্ষ শরণার্থী তুরস্কের দিকে ধেয়ে আসতে পারে, যা তাদের জন্য এক ভয়াবহ সামাজিক এবং রাজনৈতিক চাপ তৈরি করবে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তাও বাড়তে পারে। তাই তুরস্কের পছন্দ একটি দুর্বল আত্মকেন্দ্রিক ইরান, সম্পূর্ণ ভেঙে পড়া ইরান নয়। এরপরে আসা যাক, এই অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন দেখা যাচ্ছে রাস্তায়। দেশ জুড়ে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছে। রাজধানী তেহরান সহ দেশটির ৩১টি প্রদেশের শতাধিক শহরে ছড়িয়ে পড়া এই আন্দোলনকে গত কয়েক দশকের মধ্যে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। তবে এর সাথে এটাও সত্যি যে এই আন্দোলনকে ঘিরে ইরানের মধ্যে এই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া, চীন এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো কেউই ইরানের হঠাৎ একটি শাসন ব্যবস্থার পতন চায় না, অর্থাৎ অ্যাব্রুপ্ট একটা ফল তারা কেউ চায় না। তারা চায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, এবং এই পতন হলে তারা জানে যে ইরানে যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি এবং অস্ত্র রয়েছে, এগুলো বিভিন্ন ফ্যাকশন এর মাধ্যমে বিভিন্ন গ্রুপের কাছে চলে যাবে, যেটা সার্বিকভাবে তাদের যে মধ্যপ্রাচ্যে তাদের যে কন্ট্রোল অথবা ভূ রাজনৈতিক যে প্রভাব, সেটিকে বাধাগ্রস্ত করতে পারে অথবা সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। পরপরই আন্দোলনের তীব্রতা কয়েকগুণ বেড়েছে জানিয়েছেন। একই সাথে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং ইউরোপীয় নেতাদেরও ইরানের শাসন ব্যবস্থাকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। তবে এই আন্দোলনের মূল্য দিতে হচ্ছে রক্ত দিয়ে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে এখন পর্যন্ত কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। HRANA জানিয়েছে অন্তত 34 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যার মধ্যে 5 জন শিশু। অন্যদিকে নরওয়ে ভিত্তিক IHR জানিয়েছে এই সংখ্যা 45, যার মধ্যে 8 জন শিশু। সরকারি ভাষ্যমতে অন্তত 8 জন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন। Iran is facing a convergence of crises rarely seen in modern states, and economic failure, environmental collapse, and loss of legitimacies are reinforcing each other. External powers are watching, but none can control the outcomes. The decisive factors will be whether coercion outlasts collective defiance, and what happens next in Iran will reshapes the Middle East for decades. 70 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট করেছে বলে জানিয়েছে নেটব্লকস। বিশেষ করে কুর্দি অধ্যুষিত পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে উত্তেজনা এখন চরমে। ইলাম, কেরমানশাহ এবং লোরেস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 17 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব অঞ্চলে নির্বাসিত বিরোধী দলগুলোর ডাকে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে, ফলে অধিকাংশ দোকানপাটই বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক মহলেও এই বিক্ষোভের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে কঠোর সামরিক হস্তক্ষেপের মুখোমুখি হতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন ইরানের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে সংযম দেখানোর আহ্বান জানালেও সর্বোচ্চ নেতা খামেনি দাঙ্গাকারীদের কঠোর হস্তে দমনের ইঙ্গিত দিয়েছেন।